Yes, fellow member of ACCA. Welcome to exam tips and techniques session. Today I am going to discuss about one of the tricky paper of skills module, double audit and assurance. Then আজকে আমরা audit and assurance এর কিছু exam tips and technique নিয়ে আলোচনা করব এবং subsequently আমরা একটা এক্সামিনার রিপোর্টটা রিভিউ করব যে আসলে এক্সামে স্টুডেন্ট অর আইদার ক্যান্ডিডেটরা কি ধরনের এরর্স করে বা মিস্টেক করে, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে গিয়ে যদি আমরা ডাবল এর এক্সাম স্ট্রাকচার বা এক্সাম ফরম্যাট নিয়ে ডিসকাশন করি ফার্স্টে, যে আমার ফার্স্ট 15 এমসিকিউ 2 মার্কস 30 মার্কস, দ্যাট ইজ দ্য কেস বেস এমসিকিউ। ফার্স্ট আমার যে 3 কেস থাকবে এবং প্রত্যেকটা কেসে 5 মাল্টিপল কোয়েশ্চেন থাকবে, সো দ্যাট ইজ 5 মাল্টিপ্লাই 3 15 এমসিকিউ or either MCQ যেটাকে কেস বেস এমসিকিউ যেটাকে আমরা বলি। আর সাবসিকুয়েন্টলি আমার 70 মার্কস হচ্ছে আমার রিটেন কোশ্চেন, যেটা আমরা কনস্ট্রাকটিভ রেসপন্সেস কোশ্চেন বলে থাকি। তো এক্সামের যে 70 মার্কসের এটার কোশ্চেনের ফরম্যাট বা কোশ্চেন কি এক্সামে কি টাইপের কোশ্চেন আসে এটা কিন্তু অলমোস্ট সার্টেন। যে আমরা জানি যে ফ্রেশ রিস্ক অ্যান্ড প্ল্যানিং এর কোশ্চেনটা আসবে, সাবসিকুয়েন্টলি কন্ট্রোলের কোশ্চেন আসবে, দেন সাবস্টেন্সিভ প্রসিডিউর যেটাকে আমরা অডিট এভিডেন্স বলি, দেন সাবসিকুয়েন্টলি রিপোর্টিং। এই চারটা কোশ্চেন কিন্তু এক্সামে ম্যান্ডেটরি, যেমন রিস্ক, কন্ট্রোল, সাবস্টেন্সিভ, রিপোর্টিং। দ্য কোশ্চেন স্ট্রাকচার অল দ্য সেশনস কিন্তু ম্যান্ডেটরি, মানে এই টাইপের কোশ্চেনই সবসময় এক্সামে আসে। বাট তারপরেও দেখা যাচ্ছে স্টুডেন্ট বা পার্টিসিপেন্টরা ক্যান্ডিডেটরা কিন্তু স্ট্রাগল করে, মানে স্ট্রাগলটাকে অনেকে দেখা যাচ্ছে যে খুব স্ট্রাগল করতেছে এই পেপারটাতে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং ল্যাঙ্গুইস্টিক যে ইস্যুসগুলো থাকে রেইজড হয়, সেই ইস্যুসগুলো নিয়ে আসলে অ্যাকচুয়ালি ডিসকাশন করবো যে কোন কোন এরিয়াতে আসলে আমাদের স্টুডেন্টসের ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং এক্সামিনার আসলে কোন কোন ইস্যুগুলো বা পয়েন্টগুলোকে অ্যাকচুয়ালি হাইলাইট করেছে, ঠিক আছে? আমি সাবসিকুয়েন্টলি একটা এক্সামিনার রিপোর্ট শেয়ার করতেছি ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং যে অ্যাকচুয়ালি এক্সামিনার কোন জিনিসগুলোকে আসলে প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ফার্স্টে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব রিস্ক কোশ্চেনটা, রিস্ক অ্যান্ড রিস্ক প্ল্যানিং, যে প্ল্যানিং স্টেজে আমরা যে রিস্ক অ্যাসেসমেন্ট করি। তো ইন জেনারেলি এক্সামিনার আমাদেরকে নর্মালি এক্সপ্লেইন করতে বলে 6 to 8 রিস্ক অ্যান্ড রেসপন্সেস। আপনাকে এক্সাম কোশ্চেনে 6 or either 8 রিস্ক আইডেন্টিফাই করতে বলে এবং সেটা অনুসারে অডিটর রেসপন্সেসটা কি হবে সেটা আইডেন্টিফাই করতে বলা হয়। তো ইন জেনারেলি অডিট রিস্ককে আইডেন্টিফাই করার জন্য হাফ মার্কস থাকে, এখানে বলে দিয়েছে অডিট রিস্ক টু বি আইডেন্টিফাইড হাফ মার্কস অ্যান্ড এক্সপ্লেইন ইচ রিস্ক হাফ মার্কস। এর মানে হচ্ছে কি আপনি অডিট রিস্কটাকে আইডেন্টিফাই করার জন্য হাফ মার্কস পাবেন এবং সেটার ইমপ্লিকেশন এবং সেটাকে এক্সপ্লেইন করার জন্য হাফ মার্কস পাবেন, দ্যাট ইজ 1 মার্কস। and audit responses to each risk 1 mark, that is আপনি যে রিস্কটাকে আইডেন্টিফাই করেছেন সেই রিস্কের এগেইনস্টে আপনি যে রেসপন্সেসটা লিখবেন তার জন্য হচ্ছে 1 মার্কস। সো যদি 6টা থাকে তাহলে 12 মার্কস, 8 থাকলে হচ্ছে আমার জন্য 16 মার্কস। ওকে, but the scenario usually contain more issues than the required to be discussed। এই কথাটা ইস্যুসটা হচ্ছে এরকম যে অনেক স্টুডেন্ট কিন্তু ক্যান্ডিডেট বলে যে স্যার আসলে আমাকে 6টা বা 7টা 8টা রিস্ক আইডেন্টিফাই করার জন্য বলছে, বাট আমি রিস্ক খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আপনাকে যদি এক্সামে 6 to 7 রিস্ক আইডেন্টিফাই করতে বলে or either 8, এর মানে হচ্ছে যে আপনার ইস্যুস আরো বেশি আছে, মানে আপনাকে যে সিনারিওটা বলা আছে সেই সিনারিওতে মোর দ্যান 6 মোর দ্যান 8 ইস্যুস আছে। সো আপনি এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই যে এক্সাম কোশ্চেন আমাকে 6 to 8 বলছে, আসলে 6 to 8 রিস্ক আমার ইস্যু সিনারিওর সাথে রেলেভেন্ট কিনা। ডেফিনেটলি তার থেকে বেশি ইস্যুস ইনভলভড আছে, রিস্ক আইডেন্টিফাই করার জায়গা আছে। আচ্ছা, আসলে এই কোশ্চেনটাতে আমরা আসলে আমার স্টুডেন্টরা কি ধরনের স্ট্রাগল ফিল করে বা কি ধরনের প্রবলেমগুলো হয়। ফার্স্টে একটা কথা বলেছে, ক্যান্ডিডেটস ডিডন্ট আইডেন্টিফাই দ্য রেলেভেন্ট ফ্যাক্ট ফ্রম দ্য সিনারিও or they didn't understand the audit risks that this gave rise to। এর মানে হচ্ছে এরকম যে ফার্স্ট হচ্ছে যে আমার ক্যান্ডিডেট বা পার্টিসিপেন্ট বা স্টুডেন্ট যারা থাকে তারা আসলে অডিট রিস্কটাকে আইডেন্টিফাই করতে পারে না বা অডিট রিস্কটা আন্ডারস্ট্যান্ড না, মানে সে অডিট রিস্কটাকে আসলে বুঝতে পারে না, ঠিক আছে? ফার্স্ট ইস্যু। আর অনেক ক্যান্ডিডেটই থাকবে যে অডিট রিস্কটাকে সিনারিও থেকে কপি পেস্ট করার ট্রাই করে। তো আসলে এটাকে ডিসকারেজ করা হয় যে আপনি আসলে সিনারিওটা পড়ে আপনার নিজের মতো করে অডিট রিস্কটাকে ডিফাইন করবেন, এক্সপ্লেইন করবেন। আসলে আমরা ইন জেনারেলি অনেক পার্টিসিপেন্ট অথবা ক্যান্ডিডেট যেটা করে সেটা হলো সিনারিও থেকে রিস্কটাকে কপি পেস্ট করার ট্রাই করে, এটার জন্য কিন্তু আপনি খুব বেশি মার্কস পাবেন না। সো সাবসিকুয়েন্টলি আপনাকে নিজের ওয়েতে রিস্কটাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে?
এবং যখন আপনি রিস্কটাকে ডিফাইন করবেন এবং সাবসিকুয়েন্টলি সেই রিস্কটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে, সেটার ইমপ্লিকেশনটা কি সেটা আপনাকে বলতে হবে। অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে রিস্কটাকে আইডেন্টিফাই করতে পারে, বাট রিস্ক আইডেন্টিফাই করার পরে সাবসিকুয়েন্টলি সেটাকে যে এক্সপ্লেইন করা, ইম্প্যাক্ট অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইম্প্যাক্টটা কি, সেই ইম্প্যাক্টটাকে যদি আপনি এক্সপ্লেইন করতে না পারেন, তাহলে সেকেন্ড হাফ মার্কস কিন্তু আপনি পাবেন না। আপনি আইডেন্টিফিকেশন করার জন্য ফার্স্ট হাফ মার্কস পাবেন, কিন্তু সেকেন্ড হাফ মার্কস যে আপনার এক্সপ্লেনেশন করার জন্য, ইম্প্যাক্টটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইম্প্যাক্টটাকে এক্সপ্লেইন করার জন্য, সেটা যদি আপনি প্রপারলি এক্সপ্লেইন করতে না পারে, তাহলে সেকেন্ড হাফ মার্কস কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। এবং যখন আপনি এই এক্সপ্লেইন করবেন, ইম্প্যাক্টটা এক্সপ্লেইন করবেন, দেখেন, টু এক্সপ্লেইন অডিট রিস্ক ক্যান্ডিডেট মাস্ট স্টেট দ্য স্পেসিফিক এরিয়া অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইম্প্যাক্টেড with an assertion, reference to overstated, understated or misstated, or reference to inherent control or detection risk. এর মানে হচ্ছে আপনি যখন ইমপ্লিকেশনটা বলবেন, it may be relevant to assertion testing, that is valuation or either cut off or either overstated, understated or either misstated, or maybe inherent control risk হতে পারে, ঠিক আছে। এন্ড কোশ্চেনটা হচ্ছে গিয়ে কোথায় আমি ওভারস্টেটমেন্ট আন্ডারস্টেটমেন্ট ইউজ করব, কোথায় আমি মিসস্টেটেড ওয়ার্ডটা ইউজ করব। দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টসরা ওভারস্টেটেড, আন্ডারস্টেটেড, মিসস্টেটেড এই ওয়ার্ডগুলো কখন ইউজ করতে হবে, আপনি মিসস্টেটেড ওয়ার্ডটা তখন ইউজ করবেন আইদার ওভারস্টেটমেন্ট অর আইদার আন্ডারস্টেটমেন্ট, মানে ওভারস্টেটেড অথবা আন্ডারস্টেটেড হওয়ার চান্স আছে, দুইটার ওয়ে আছে, তখন আপনি মিসস্টেটেড ওয়ার্ডটা ইউজ করবেন। মানে মিসস্টেটেড ওয়াজ অনলি ওয়ার্ডেড if it was clear that the balance could be either overstated or understated. যখন আপনার ব্যালেন্সটা could be overstated or either understated হবে, তখন আপনি মিসস্টেটেড ওয়ার্ডটা ইউজ করবেন। বাট যেখানে ক্লিয়ারলি বলা আছে ইজ ফর ওভারস্টেটেড, তখন আসলে আপনার মিসস্টেটেড ওয়ার্ডটা ইউজ করা যাবে না। বা আপনি যখন ক্লিয়ারলি দেখতেছেন দ্যাট ইজ আন্ডারস্টেটেড, তখন অ্যাকচুয়ালি আপনি মিসস্টেটেড ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। আপনি মিসস্টেটেড কথাটা তখনই ইউজ করতে পারবেন যখন ইট মে বি overstated or either it is overstated or either understated. বাট যখন আপনি স্পেসিফিকলি ওভারস্টেটেড অর আনস্টেটেড হবে, তখন অ্যাকচুয়ালি আপনি মিসস্টেটেড ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। মানে এক্সামে আসলে আমরা এই ধরনের ভুলগুলো করি। সে ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল বলেছে, দেখেন, হোয়ার ইনভেন্টরি রেকর্ড শোজ হায়ার লেভেল অফ ইনভেন্টরি দ্যান ফিজিক্যাল কাউন্ট। মানে আপনার ইনভেন্টরি যে ব্যালেন্সটা শো করতেছে সেটা ফিজিক্যাল কাউন্ট থেকে বেশি। এর মানে হচ্ছে কি, এটা রিস্ক অফ ওভারস্টেটমেন্ট। আমি বুঝতেছি যে এখানে ওভারস্টেটেড হওয়ার রিস্কটা বেশি, বাট এখানে যদি আমি ওভারস্টেটেড না লিখে মিসস্টেটেড লিখি, এটার জন্য কিন্তু আমি কোনো মার্কস পাবো না, বিকজ এখানে বোঝাই যাচ্ছে যে আমার এখানে ওভারস্টেটমেন্ট রিস্কটা আছে। তো এর মানে হচ্ছে কি, যেখানে আমার স্পেসিফিকলি বলার সুযোগ আছে ওভারস্টেটমেন্ট আন্ডারস্টেটমেন্টের, সেখানে আসলে মিসস্টেটেড ওয়ার্ডটা ইউজ করা যাবে না। সো ক্যান্ডিডেটরা এই ধরনের ভুলগুলো কিন্তু বেশি করে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়ে, আপনি যখন কোনো স্টেটমেন্ট দিবেন, দিস স্টেটমেন্ট শুড বি স্পেসিফিক এরিয়া। আপনার স্টেটমেন্টটা হতে হবে স্পেসিফিক না, জেনারেল স্টেটমেন্ট না। ধরেন আপনি এখানে একটা এক্সাম্পল এটাই বলি আমি, the risks of training cost being capitalized as part of addition to property, plant and equipment. No credit was awarded for stating, therefore asset could be overstated. Say for example, আপনার ট্রেনিং কস্টটা wrongly capitalized হওয়ার সুযোগ আছে addition to property, plant and equipment. তো আপনি যদি এটা স্পেসিফিকলি প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে না বলে আপনি যদি জেনারেলি স্টেটমেন্ট দেন অ্যাসেট কুড বি ওভারস্টেটেড, এর মানে কি, অ্যাসেট মানে হচ্ছে আমার অনেক ধরনের অ্যাসেট আছে এবং আপনি জেনারেল স্টেটমেন্ট দিলেন অ্যাসেট কুড বি ওভারস্টেটেড, এর জন্য কিন্তু আপনি মার্কস পাবেন না। আপনাকে স্পেসিফিকলি বলতে হবে, স্পেসিফিক এরিয়া ধরে বলতে হবে আসলে কোথায় আপনার রিস্কটা, ইমপ্লিকেশনটা। কারণ আপনি যদি বলেন প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কুড বি ওভারস্টেটেড, দ্যাট ইজ স্পেসিফিক, এটার জন্য কিন্তু আপনি মার্কস পাবেন। বাট আপনি যদি জেনারেলি একটা স্টেটমেন্ট দেন অ্যাসেট কুড বি ওভারস্টেটেড, তাহলে ইটস এ জেনারেল স্টেটমেন্ট এবং এটার জন্য কিন্তু আপনি কোনো মার্কস পাবেন না। কথাটার মানে হচ্ছে কি, আমি যখন রিস্ক আইডেন্টিফাই করতে হবো, আমাকে ইমপ্লিকেশনটি স্পেসিফিক করতে হবে এবং সেখানে আমাকে জেনারেল স্টেটমেন্টটাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। এবং আরেকটি ইস্যু যেটা হচ্ছে অডিটরসের রেসপন্স, মানে ফ্রেশ হচ্ছে কি, আপনি রিস্ক আইডেন্টিফিকেশন করলেন, ইমপ্লিকেশন বললেন এবং সাবসিকুয়েন্টলি নেক্সট 1 মার্ক প্রত্যেকটা রেসপন্সের জন্য আমি 1 মার্কস করে মার্কস অ্যালোকেশন থাকে। সো অডিটরের রেসপন্সটা অ্যাকচুয়ালি কি হবে, আসলে ফ্রেশ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য অডিট রেসপন্স ইজ নট অ্যান ডিটেল অডিট প্রসিডিউর। অডিট রেসপন্স কিন্তু ডিটেল অডিট প্রসিডিউর না, রেদার অ্যান অ্যাপ্রোচ দ্য অডিট টিম will take to address the identified risks. আপনি যে রিস্কটাকে আইডেন্টিফাই করছেন সেটাকে আপনি কিভাবে ডিউরিং দ্য অডিট সেটাকে আপনি ট্যাকল করবেন কিভাবে, দ্যাট ইজ দ্য অডিটরস রেসপন্স। সো অডিট রেসপন্স লেখার সময় আপনি কিন্তু ডিটেল অডিট প্রসিডিউর লিখবেন না। এবং অডিট রেসপন্সে আমরা দুইটা জিনিস ভুল করি। সে ফর এক্সাম্পল সাম কিছু উইক রেসপন্সেস আছে, যে এখানে বলে দিয়েছে ডিসকাস উইথ ম্যানেজমেন্ট or correct accounting treatment, inventory should be valued lower of cost and NRV. Audit response should not like that. আপনি প্রত্যেকটা ইস্যুতে কিন্তু বলতে পারেন ডিসকাস উইথ ম্যানেজমেন্ট, অ্যাকচুয়ালি আপনাকে স্পেসিফিকলি বলতে হবে হোয়াট ইজ ইউর অডিট রেসপন্সেস। সো
আপনি ডিসকাস উইথ ম্যানেজমেন্ট বা আপনার কারেক্ট অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে সেটা আসলে অডিট রেসপন্সের না এসে আপনাকে স্পেসিফিকলি বলা উচিত আসলে টু অ্যাড্রেস দ্য অর আইডেন্টিফাইড রিস্ক অডিটর আসলে কি অ্যাকশনটা নেবেন ডিউরিং দ্য অডিট। সো এই ধরনের আসলে রেসপন্সেস গুলো দিস ইজ ভেরি উইক রেসপন্সেস, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ইস্যুতে আপনি বলতে পারেন ডিসকাস উইথ ম্যানেজমেন্ট অর আইদার কারেন্ট অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা বলতে পারেন। সো আপনাকে যেটা করতে হবে স্পেসিফিকলি আপনাকে আইডেন্টিফাইড রিস্কের জন্য রেসপন্সটাকে ডিজাইন করতে হবে। মোর ইম্পর্টেন্টলি অনেক স্টুডেন্ট ক্যান্ডিডেট কি করে, in addition it was noted that some candidate focus on what management should do rather than the auditor and get responses that are inappropriate to the scenario। এবং অনেক স্টুডেন্ট, এটা আমরা দেখেছি পড়ানোর সময় দেখেছি যে অনেক ক্যান্ডিডেটরা কি করে যে হোয়াট ম্যানেজমেন্ট শুড ডু রেদার দ্যান অডিটর। আপনি যখন অডিট রেসপন্স লিখবেন দ্যাট উইল বি দ্য অডিটরস রেসপন্স। এটা কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব কি, ম্যানেজমেন্ট কি করবে সেটা না, কিন্তু আমরা অনেকে লিখি যে ম্যানেজমেন্ট শুড ডু দ্যাট থিং। অ্যাকচুয়ালি না, এখানে আসলে অডিটরের রেসপন্সটা লিখতে হবে। তো অনেক ক্যান্ডিডেটের আসলে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, এটা আসলে ম্যানেজমেন্ট কি করবে সেটা না, টু আইডেন্টিফাই দ্য অডিট রিস্ক অডিটরের রেসপন্সেসটা কি হবে সেটা চাচ্ছে কিন্তু রিকোয়ারমেন্টে। ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পলও দিয়েছে আমার মনে, a scenario noted that the cash shortage on daily cash taking report are not being investigated. Some candidate recommended as response management should set a benchmark for further investigation or when to investigate cash difference. Actually management should set a, আসলে যখন আপনি অডিট রেসপন্স লিখবেন this is not a part of a management, it will auditor's response। তো আপনি ম্যানেজমেন্টের পোর্শন থেকে লিখবেন না, what will be the auditor's response সেটা আপনাকে লিখতে হবে। সো আমাদেরকে যখন অডিটরস এর রেসপন্স চাচ্ছে তখন অ্যাকচুয়ালি আমাদেরকে অডিটরস এর রেসপন্স লিখতে হবে। আমি ম্যানেজমেন্টের পার্ট হয়ে বা ম্যানেজমেন্ট কি করবে সেটা লিখবো না, ঠিক আছে? এই ধরনের কমন মিস্টেক গুলো কিন্তু আমরা এক্সামে করে থাকি অডিট রেসপন্সে। এবং আরেকটা মজার ইস্যুস হচ্ছে গিয়ে দেখবেন আপনি অডিট রিস্কে কিন্তু অনেক সময় রেশিওর কোয়েশ্চেন গুলো আসে, যে রেশিও ক্যালকুলেশন করতে হয়, রেশিও ক্যালকুলেশন করে তারপর আপনাকে রিস্ক অ্যানালাইসিস করতে হয়। তো রেশিও ক্যালকুলেশনের জন্য দুইটা জিনিস বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে গিয়ে যে এক্সামিনার কিন্তু স্পেসিফিকলি বলে যে তার রিকোয়ার্ড রেশিও কয়টা, সে ফর এক্সাম্পল তার 3টা রেশিও আপনাকে ক্যালকুলেট করতে বলছে অথবা 4টা রেশিও আপনাকে ক্যালকুলেট করতে বলছে। আমরা মোর দ্যান রিকোয়ার্ড রেশিও ক্যালকুলেট করতেছি, আমাকে 4টা রেশিও ক্যালকুলেট করতে বলছে, আমি 6টা রেশিও ক্যালকুলেট করতেছি। দ্যাট ইজ দ্য ওয়েস্ট অফ টাইম, এটার জন্য কিন্তু আমি কোনো মার্কস পাবো না। সো ইটস এ ওয়েস্ট অফ টাইম। সো আপনাকে 4টা রেশিও ক্যালকুলেট করতে বললে আপনি 4টা রেশিও ক্যালকুলেট করবেন। মজার বিষয় হচ্ছে যে প্রোভাইডেড দ্য ফর্মুলা ফর রেশিও নো ক্রেডিট অ্যাভেলেবল। আমরা কি করি, ফার্স্টে ফর্মুলাটা লিখি তারপরে ক্যালকুলেশন করে। আসলে আমার ফর্মুলা লেখার কোনো দরকার নাই, নো ক্রেডিট অ্যাভেলেবল। এই কথাটার মানেই হচ্ছে এটার জন্য আমি কোনো মার্কস পাবো না। সো আপনাকে রেশিও যখন ইনভলভ থাকবে আপনাকে দুটো জিনিস চিন্তা করতে হবে, আপনাকে রিকোয়ার্ড রেশিও ক্যালকুলেট করতে হবে এবং সাবসিকুয়েন্টলি আপনাকে রেশিওর ফর্মুলা লেখার কোনো দরকার নাই, সাবসিকুয়েন্টলি আপনি জাস্ট রেশিও ক্যালকুলেট করবেন। এবং এই যে ফর্মুলা লিখতেছেন এটার জন্য যে টাইম ওয়েস্ট হচ্ছে এটার জন্য কিন্তু আপনি কোনো ক্রেডিট পাবেন না, মানে দ্যাট ইজ কোনো মার্কস পাবেন না। ওকে, সো আমার মনে হয় যে ফার্স্ট যে আমাদের অডিট রিস্ক অ্যান্ড রেসপন্সেসে যে ধরনের টেকনিক্যাল এরর্স গুলো আছে আমার মনে হয় যে আমরা হোপফুলি কিছুটা আইডেন্টিফাই করতে পারছি। দেন সাবসিকুয়েন্টলি আছে আমার ইন্টারনাল কন্ট্রোল, দ্যাট ইজ কন্ট্রোল উইকনেস। আরেকটি কোয়েশ্চেন আসে এক্সামে, ইন জেনারেলি হাইলি এক্সামেবল কোয়েশ্চেন, মানে যেটা আসলে এক্সাম কোয়েশ্চেনে আসে সেটা হলো ইন্টারনাল কোয়েশ্চেন, ইন্টারনাল কন্ট্রোলের ডেফিসিয়েন্সিস গুলাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে এক্সপ্লেইন করা, মানে সেটার ইমপ্লিকেশনটাও এক্সপ্লেইন করা এবং সাবসিকুয়েন্টলি আপনাকে ওই ডেফিসিয়েন্সিস গুলো আমাদেরকে কি করতে হয়, কিভাবে আমরা অ্যাড্রেস করবো, তার জন্য আমাকে কন্ট্রোল রেকমেন্ডেশন করতে হয়, ঠিক আছে? এবং সাবসিকুয়েন্টলি এই কন্ট্রোল ডেফিসিয়েন্সির সাথে রেকমেন্ডেশন থাকে এবং আমাকে টেস্ট অফ কন্ট্রোল, অনেক সময় বলা হয় টেস্ট অফ কন্ট্রোল, যে আপনি যে কন্ট্রোলটা রেকমেন্ড করছেন সেই কন্ট্রোলটাকে আমরা টেস্ট করবো কিভাবে, দ্যাট ইজ দ্য টেস্ট অফ কন্ট্রোল। সো আপনাকে যখন এই টাইপের কোয়েশ্চেন আসে, টেস্ট অফ কন্ট্রোলও মাঝে মধ্যে এক্সাম কোয়েশ্চেনে আসে। সো যদি আপনি প্রত্যেকটা কন্ট্রোল ডেফিসিয়েন্সিসকে আইডেন্টিফাই করেন তার জন্য হচ্ছে হাফ মার্কস এবং সেটাকে আপনার প্রপারলি এক্সপ্লেইন করার জন্য হচ্ছে হাফ মার্কস, দ্যাট ইজ দ্য 1 মার্কস। অ্যান্ড রেকমেন্ডেশন, ইচ অ্যান্ড এভরি রেকমেন্ডেশনের জন্য পাবেন আপনি 1 মার্কস। আর যদি আপনার টেস্ট অফ কন্ট্রোলও ইনভলভ থাকে, দ্যাট ইজ ডেফিসিয়েন্সিস উইকনেস গুলাকে আইডেন্টিফাই করা, কন্ট্রোল রেকমেন্ডেশন করা এবং সাবসিকুয়েন্টলি সেই কন্ট্রোলটাকে টেস্ট করা, দ্যাট ইজ দ্য টেস্ট অফ কন্ট্রোল। যদি সে টেস্ট অফ কন্ট্রোলে ইনভলভমেন্ট থাকে তার জন্য আপনি পাবেন আরো প্রত্যেকটা টেস্ট অফ কন্ট্রোলের জন্য 1 মার্কস। ওকে, সো আপনাকে এক্সাম কোয়েশ্চেন হয়তো বা 6 অথবা 8 আইডেন্টিফাই করতে বলা হতে পারে, ঠিক আছে? তো 6 অথবা 8 যদি আইডেন্টিফাই করতে বলা হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আপনাকে যতগুলা আইডেন্টিফাই করতে বলা হবে তার থেকে বেশি, তার থেকে মোর উইকনেস আইডেন্টিফাই করার এরিয়া আছে, ঠিক আছে? ঠিক আছে, এখানে in the session candidates are generally able to identify the required number of points from the scenario. Okay, fine. The scenario included in an exam question
contain more issues than are required to be discussed. মানে যতগুলো ডিসকাস মানে যতগুলো আপনার কাছে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে, ধরুন সে ফর এক্সাম্পল 6, তার থেকে অ্যাকচুয়ালি বেশি ডিসকাস করার ওয়ে আছে। সো অনেক সময় স্টুডেন্ট স্পেশালি কন্ট্রোল কোশ্চেন অনেক স্টুডেন্টই বলে যে স্যার অ্যাকচুয়ালি খুব বেশি কন্ট্রোল উইকনেস পাওয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি আমাকে যতগুলো আইডেন্টিফাই করতে বলা হয়েছে তার থেকে বেশি আসলে ডিসকাস করার ওয়ে আছে। আপনার সিনারিওটাও ওভাবে ডিজাইন করা হয়। সো এটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই যে অ্যাকচুয়ালি আমি আসলে সবগুলোকে রিকোয়ার্ড উইকনেস অথবা ডেফিসিয়েন্সিস আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটাতে আসলে কি ধরনের স্ট্রাগল আমরা ফিল করি, মানে আমাদের ক্যান্ডিডেটরা পার্টিসিপেন্টরা কি ধরনের ডিফিকাল্টিস ফিল ফ্রেশ হচ্ছে গিয়ে আপনার কি কন্ট্রোল অর আইদার উইকনেস, আপনি যে উইকনেস বা ডেফিসিয়েন্সি আইডেন্টিফাই করবেন, একটা হচ্ছে আইডেন্টিফাই করতে ডিফিকাল্টিস ফিল করে, আর একটা হচ্ছে আপনি ইররেলেভেন্ট, মানে আপনি যে ডেফিসিয়েন্সিসটা আইডেন্টিফাই করেছেন দ্যাট ইজ টোটালি ইররেলেভেন্ট, মানে রেলেভেন্ট না। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। ফর এক্সাম্পল, সাম ক্যান্ডিডেট নোটেড দ্যাট the purchasing department undertaking all elements of the purchasing cycle was a lack of segregation of duties deficiencies. বলা হচ্ছে যে purchasing department all elements কে purchase cycle all elements কে undertake করে, যেখানে আসলে lack of segregation of duties আছে। এখন the fundamental role of the purchasing department এর fundamental রোলটা কি, যে purchasing অ্যাক্টিভিটিকে আন্ডারটেক করা। তো আপনি যদি এই ধরনের ডেফিসিয়েন্সিস আইডেন্টিফাই করেন, নো ডেফিসিয়েন্সি অ্যারাইজেস এন্ড দিস শোজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রোল অফ দ্য ভেরিয়াস ডিপার্টমেন্ট। সে ফর এক্সাম্পল, আপনি কন্ট্রোলের কোশ্চেন যখন করবেন তখন সেলস, পারচেজ, পেরোল এই টাইপের কোশ্চেনগুলো অনেক সময় এক্সামে ম্যাক্সিমাম টাইম মানে এক্সাম কোশ্চেনে আসে। সো আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিটা কি সেটা জানতে হবে, তাহলে কিন্তু আপনি ইররিলেভেন্ট প্রি কন্ট্রোল বা ইররিলেভেন্ট উইকনেস আইডেন্টিফাই করবেন না, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে কি, আপনাকে যখন আপনি আইডেন্টিফাই করবেন আপনাকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে ইমপ্লিকেশন, আপনাকে ইমপ্লিকেশনটা এক্সপ্লেইন করতে হবে, এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট the explanation fully details the impact to the company, মানে আপনি যেটা যে উইকনেসটার কথা বলছেন তার ইম্প্যাক্টটা কি, মানে আপনার ইমপ্লিকেশনটা কি সেটা বলতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কারেক্টলি উইকনেসটাকে আইডেন্টিফাই করতে পারি, কিন্তু প্রপার এক্সপ্লেনেশন বা ইম্প্যাক্ট টু দ্য কোম্পানি সেটাকে কিন্তু আমরা প্রপারলি এক্সপ্লেইন করতে পারি না। সো এখানে স্পষ্ট বলে দেওয়া আছে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য এক্সপ্লেনেশন ফুললি ডিটেলস দ্য ইম্প্যাক্ট টু দ্য কোম্পানি, মানে কোম্পানিতে এটার ইম্প্যাক্টটা কি পড়বে, ঠিক আছে। যেমন আপনি আইডেন্টিফাই করলেন, সে ফর এক্সাম্পল যেটা আমি উইকনেস আইডেন্টিফাই করেছি, যে ডিসকাউন্টস আর ম্যানুয়ালি এন্টার্ড ইনটু দ্য সেলস ইনভয়েস। আমি যে সেলস ইনভয়েসে ডিসকাউন্ট ইন জেনারেলি সিস্টেম থেকে হওয়ার কথা, কিন্তু সিস্টেম না হয়ে ম্যানুয়াল ইন্টারভেনশন করার সুযোগ আছে। তো ম্যানুয়াল ইন্টারভেনশন করাটা মানে হচ্ছে যে সেখানে আসলে লস অফ রেভিনিউ হতে পারে, কাস্টমার গুডউইল রেপুটেশন আপনার নষ্ট হতে পারে। দেখেন, আপনি যদি এভাবে বলেন যে ডিসকাউন্ট কুড বি আনঅথরাইজ, আপনি যদি ইমপ্লিকেশনটা এভাবে বলেন, যে এক্সপ্লেনেশনটা এভাবে দেন যে ডিসকাউন্ট আর ম্যানুয়ালি এন্টার ইনটু দ্য সেলস ইনভয়েস, দ্যাটস ওয়াই ডিসকাউন্ট কুড বি আনঅথরাইজ, এটার জন্য কিন্তু আপনি কোনো মার্কস পাবেন না। রেদার আপনি যেটাকে এক্সপ্লেন করেন এই ওয়েতে, দিস কুড রেজাল্ট ইন লস অফ রেভিনিউ অর লস অফ কাস্টমার গুডউইল, মানে আপনি ইম্প্যাক্ট টু দ্য কোম্পানি, আসলে কোম্পানিতে এর ইম্প্যাক্টটা কি হচ্ছে, আইদার লস অফ রেভিনিউ অর লস অফ কাস্টমার গুডউইল। সো এই ধরনের এক্সপ্লেনেশন যখন আপনি দিবেন তখন কিন্তু আপনি যে লাস্ট হাফ মার্কস আছে সেটা কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন। সো এখানে একদম স্পষ্ট একটা কথা বলেছে, দেখেন যে many candidate did not go on to fully explain the impact to the company. অ্যাকচুয়ালি যে উইকনেস এবং অর আইদার কন্ট্রোল ডেফিসিয়েন্সিসটাকে আমি আইডেন্টিফাই করেছি, যখন আমি ইম্প্যাক্টটা বলবো, এক্সপ্লেনেশনটা দিব, সেটা আসলে did not go to the fully explain the impact on the company, মানে কোম্পানির উপর এটার ইম্প্যাক্টটা কি, ইমপ্লিকেশনটা কি, সেটা কিন্তু অনেকে কি করতে পারে না, আমরা প্রপারলি এক্সপ্লেইন করতে পারি না। দ্যাটস ওয়াই এই জন্য আমাদের কি হয়, মার্কসটা অনেক কম আসে, ঠিক আছে, লাস্ট হাফ মার্কসটা কিন্তু তখন আমরা পাই না। আচ্ছা, এবং এবার আসেন আমরা উইকনেসটা নিয়ে বললাম, যে আমি যখন আইডেন্টিফিকেশন করবো এবং সাবসিকুয়েন্টলি যখন আমরা এক্সপ্লেনেশন করবো, তাহলে আমার ইম্প্যাক্ট টু দ্য কোম্পানিতে আমার ইম্প্যাক্টটা কি, আমি সেটাকে প্রপারলি এক্সপ্লেইন করতে হবে। আর যখন আমরা রেকমেন্ডেশন নিয়ে যাব, ফার্স্ট হচ্ছে যে আপনাকে যে কন্ট্রোলটা কি, কন্ট্রোল ডেফিসিয়েন্সিস অর আইদার উইকনেসটাকে আপনি আইডেন্টিফাই করেছেন, সেটাকে আপনার কিভাবে, মানে সেখানে আপনি কন্ট্রোল ইমপ্লিমেন্ট করবেন কিভাবে, সেখানে আপনাকে একটা গুড রেকমেন্ডেশন দিতে হবে। এবং অনেক রেকমেন্ডেশনে কি কি প্রবলেম, আইদার poorly describe, didn't clearly address the specific control deficit identified, যেটা হতে পারে আপনি poorly describe করেছেন, অথবা যে কন্ট্রোল ডেফিসিট আইডেন্টিফাইড কন্ট্রোল ডেফিসিয়েন্সি ছিল সেটাকে আপনি রেকমেন্ডেশনের মাধ্যমে অ্যাড্রেস করতে পারেন না, অথবা আপনি যে সাজেশনটা দিয়েছেন সেটা খুবই ইমপ্র্যাকটিক্যাল, এটা আসলে ইমপ্লিমেন্ট করা পসিবল না, অথবা inappropriately suggested how the auditor could undertake the control। মানে এর মানে কি, যে আমি আসলে প্রপারলি ডিসক্রাইব করতে পারি না, অথবা যে উইকনেসটা আমার আইডেন্টিফাই করার দরকার ছিল সে উইকনেসটা আমি প্রপারলি স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে পারি না,
অর আইদার আমি যে সাজেশনটা দিচ্ছি খুবই ইমপ্র্যাকটিক্যাল, এটা আসলে ইমপ্লিমেন্ট করা পসিবল না। এখন আপনার ছোট অর্গানাইজেশন, এখন যখন আপনি ল্যাক অফ সেগ্রিগেশনের কথা বলবেন, ডেফিনেটলি ল্যাক অফ সেগ্রিগেশনটা দরকার, বাট আপনাকে অর্গানাইজেশনের সাইজটা বুঝতে হবে যে আসলে অর্গানাইজেশন সাইজের উপর বেসিস করে আপনি ল্যাক অফ আপনি যদি 3-4টা ওয়ার্কের জন্য ল্যাক অফ সেগ্রিগেশন কথা বলেন, বাট আপনার অর্গানাইজেশনের যে সাইজ এটা আসলে খুবই ইমপ্র্যাকটিক্যাল হবে। সো এই জিনিসটা যখন আপনি রেকমেন্ডেশন দিবেন তখন আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আমি যে রেকমেন্ডেশনটা দিচ্ছি এটা আসলে প্র্যাকটিক্যাল কিনা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ রেকমেন্ডেশন ডান। তো ফার্স্ট আমরা উইকনেসটাকে আইডেন্টিফাই করেছি, দেন রেকমেন্ডেশনের কথা বলেছি, সাবসিকুয়েন্টলি অন টেস্ট অফ কন্ট্রোল। অ্যাকচুয়ালি এক্সাম কোয়েশ্চেনে আসে টেস্ট অফ কন্ট্রোল, এবং আমাদের স্টুডেন্টদের একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং আছে রিগার্ডিং দ্য টেস্ট অফ কন্ট্রোল। ওকে, আচ্ছা, candidate should also be prepared to use answer question which cover both key control and test of control as well as control deficiencies and recommendation. Okay, it was disappointing that some candidates are not able to identify key control. First হচ্ছে যে key controlটাকে আইডেন্টিফাই করতে পারে না, and in order to be key control, candidate need to consider whether the control as described has been appropriately designed and is been operated in such a way that it would in fact prevent or detect material mistake. It means আমি যে কন্ট্রোলটাকে ইমপ্লিমেন্ট করব সেই কন্ট্রোলটা আমার কি প্রিভেন্ট অথবা ডিটেক্ট করবে ম্যাটেরিয়াল মিস্টেক, প্রিভেন্ট করবে অথবা ডিটেকশন করবে। আচ্ছা, এবার আসেন যে টেস্ট অফ কন্ট্রোলে আমরা কি ধরনের এরর্স গুলো করি। As is in previous session, it was disappointing that কি বলেছে দেখেন এক্সামিনার, it was disappointing that candidate description of test of control that an auditor should perform are often well not explained. মানে আপনি যে টেস্ট অফ কন্ট্রোলের কথা বলছেন ইটস not well explained and repeated use of the word check. আমি এটা সবসময় বলি repeated use of the word check, এই কথাটার মানে হচ্ছে যে আমরা যখন টেস্ট অফ কন্ট্রোলটাকে লিখি তখন ম্যাক্সিমাম টাইমে আমরা রিপিটেড এই ওয়ার্ডটাকে ইউজ করি চেক। এখন এক্সামিনার স্পেসিফিকলি আপনাকে বলে দিয়েছে repeated use word of the check didn't address the control being tested or describe substantive audit procedure rather than test of control. That is two major issues. First হচ্ছে যে টেস্ট অফ কন্ট্রোলকে যখন আমরা এক্সপ্লেইন করি তখন আমরা রিপিটেডলি একটা ওয়ার্ড ইউজ করে থাকি চেক, or either যখন আমরা টেস্ট অফ কন্ট্রোলকে লিখতে যাই তখন আমরা অ্যাকচুয়ালি সাবস্টেন্টিভ প্রসিডিউরকে রাইট ডাউন করি বা সাবস্টেন্টিভ প্রসিডিউরকে ডেসক্রাইব করি রেদার দ্যান টেস্ট অফ কন্ট্রোল। ক্লিয়ার? ওকে, সো এটা দুটো মেজর ইস্যুজের কথা বলেছে, এবং সাবসিকুয়েন্টলি যেটা বলেছে যে আসলে টেস্ট অফ কন্ট্রোল কি, যে আপনি অবজার্ভ ইউজ করবেন না ইনস্পেকশন। ডেফিনেটলি যখন আপনি আসলে ইনভেন্টরি কাউন্টিং এর ব্যাপার আসবে তখন আপনি অবজার্ভ ওয়ার্ডটা ইউজ করতে পারেন, অথবা যখন আপনার অথরাইজেশনের ব্যাপার আসে তখন আপনি ডকুমেন্ট ইনস্পেকশনের কথা বলতে পারেন। সো এখানে ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট যে কখন আমি কোন ওয়ার্ডটা ইউজ করব, বা আপনি রিভিউইং দ্য সেফার এখানে একটা মানে যে আসলে টেস্ট অফ কন্ট্রোলে যে একটা মাচ স্ট্রঙ্গার এভিডেন্সটা কেমন হয়। যদি আপনি এভাবে বলেন যে রিভিউ ব্যাংক স্টেটমেন্ট ফর এভিডেন্স অফ ডেইলি ব্যাংকিং অফ ক্যাশ, আপনি যদি ব্যাংক স্টেটমেন্টটাকে রিভিউ করেন তাহলে আপনার ক্যাশ টাকাটা ব্যাংকে ডিপোজিট হচ্ছে কিনা এটা আপনি এভিডেন্স হিসেবে পাচ্ছেন। এর মানে হচ্ছে রিভিউইং দ্য ডকুমেন্ট, দিস ইজ মাচ স্ট্রঙ্গার এভিডেন্স দেন ইনকোয়ারি অফ দ্য ক্যাশিয়ার অ্যাজ টু হাউ অফেন ক্যাশ ইজ ব্যাংক। মানে আপনি দুইভাবে বলতে পারেন, যে একটা হলো যে হ্যাঁ ক্যাশিয়ার কিভাবে ব্যাংকে টাকা ডিপোজিট করে সেটা ইনকোয়ারি করতে পারেন, অথবা আপনি ব্যাংক স্টেটমেন্টকে রিভিউ করে দেখতে পারেন। বাট ব্যাংক স্টেটমেন্টকে যখন আপনি রিভিউ করে দেখবেন দিস ইজ মাচ স্ট্রঙ্গার এভিডেন্স। এই কথাটার মানে হচ্ছে যে কখন আসলে আপনি কোন ধরনের ওয়ার্ডটা ইউজ করবেন টেস্ট অফ কন্ট্রোলে। যে আসলে আমাদের ক্যান্ডিডেটটা যেটা করে, স্টুডেন্টরা যেটা করে রিপিটেডলি একটা ওয়ার্ড ইউজ করে চেক। সো কখন আমি ইনস্পেকশন ইউজ করব, কখন আমি অবজার্ভ ইউজ করব, কখন আমি ডকুমেন্ট রিভিউ করব, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, এবং এটার উপরে কিন্তু এই রাইট ডাউনের উপরে কিন্তু আপনি হাফ মার্কস 1 মার্কসটা ডিপেন্ড করবে। ঠিক আছে, বাট টেস্ট অফ কন্ট্রোল ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সেকশন অফ ইউর কন্ট্রোল কোয়েশ্চেনস। ঠিক আছে, সো আমরা টেস্ট অফ কন্ট্রোলটা শেষ করলাম, এবং সাবসিকুয়েন্টলি আমরা যখন যেটাতে আসবো সেটা হচ্ছে অডিট এভিডেন্স এন্ড সাবস্ট্যান্টিভ অডিট প্রসিডিউর। আচ্ছা, সাবস্ট্যান্টিভ অডিট প্রসিডিউর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য কেসে আমাদের স্টুডেন্টরা যেটা করে সেটা হলো সাবস্ট্যান্টিভ প্রসিডিউর। ধরুন আপনি রিসিভেবলসের সাবস্ট্যান্টিভ প্রসিডিউরটা জানেন, অথবা আপনি ইনভেন্টরির সাবস্ট্যান্টিভ প্রসিডিউরটা জানেন। সো এক্সাম কোশ্চেনে কিন্তু আপনাকে স্পেসিফিক অ্যাসারশন চায়। ধর আপনি যদি ইনভেন্টরির কথা বলেন সে স্পেসিফিকলি বললো ইনভেন্টরির ভ্যালুয়েশনটা। সো আমরা যখন ইনভেন্টরি অডিট প্রসিডিউরটা করি আমরা কিন্তু যখন এক্সাম কোশ্চেনে লিখি তখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অথবা পার্টিসিপেন্টরা কি করে, মেমোরাইজ করে সে ইনভেন্টরি প্রসিডিউরগুলো লিখে স্টার্ট করে, কিন্তু আসলে সে কিন্তু স্পেসিফিক অ্যাসারশনটা চাচ্ছে, স্পেসিফিক ভ্যালুয়েশন সম্পর্কে জানতে চাচ্ছে। সো আপনি শুধুমাত্র যেই অডিট প্রসিডিউরসগুলো আপনার ভ্যালুয়েশনের সাথে রিলেটেড সেটাকে কিন্তু আপনি ডিজাইন মানে কি করবেন সেটাকে আপনি ডিসক্রাইব করবেন। রেদার আমরা যেটা করি যেহেতু আমাদের মেমোরাইজ করা আছে হোয়াট এভার রিসিভেবলস কি যেটা চাচ্ছে
বা আমাকে বলে দিয়েছে যে রিসিভালসে সার্কুলেশন করা যাবে না, অন্য অডিট প্রসিডিউরে আসবে, কিন্তু আমরা প্রথমে কি করছি, রিসিভালসে লেটার সার্কুলেশন দিয়ে স্টার্ট করেছি, কারণ আমরা মেমোরাইজ করে এক্সাম কোশ্চেনে যাই এবং যেতে হয় যে সাবস্টেন্টিভ প্রসিডিউরটা যখন আমরা লিখি তখন কিন্তু এক্সাম কোশ্চেনের স্পেসিফিক অ্যাসারশন চায়। সো আমাকে দেখতে হবে এক্সাম কোশ্চেনের রিকোয়ারমেন্টটা কি, তার উপর বেসিস করে আমাদেরকে অডিট প্রসিডিউরসটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, এটা বলে দিয়েছে দেখেন, ইন মোস্ট কেসেস candidates remain unable to tailor their knowledge of general substantive procedure to the specific issues in the question requirement. সেটাই বলেছে, specific issues in the question requirement, with many providing test of control rather than substantive procedures. That is, firstly দেখেন, যখন আপনার কাছে এক্সামের কোশ্চেনের রিকোয়ারমেন্ট থাকে টেস্ট অফ কন্ট্রোল, সেখানে আমরা লিখি সাবস্টেন্টিভ প্রসিডিউর, যেখানে আমাদের আসলে রিকোয়ারমেন্ট থাকে সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর, সেখানে আমরা রাইট ডাউন করি টেস্ট অফ কন্ট্রোল। এর মানে হচ্ছে দেখেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমটা কোথায়, or providing incorrect procedures or concentrating on one type of text of example. Say for example, multiple examples of analytical review. আসলে is an analytical review procedure টা অনেক ইজি। তো আমরা যেটা করি যে সাবস্টেন্টিভ প্রসিডিউরের ম্যাক্সিমাম এক্সাম্পলই থাকে অ্যানালিটিক্যাল রিভিউ প্রসিডিউর। ইটস অ্যান অ্যানাদার উইক পয়েন্ট। ঠিক আছে, যে আমাকে ডিফারেন্ট টাইপ অফ অডিট প্রসিডিউর রাইট ডাউন করতে হবে। আমি শুধুমাত্র অ্যানালিটিক্যাল প্রসিডিউরকে নিয়েই 4-5টা লিখে ফেলবো, এক্সাম্পল দিব, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, আচ্ছা কি বলছো দেখেন, in particular care must be taken to address the specific of the question. Often the requirement is to describe substantive procedure to address specific assertion, যেটা বলেছিলাম যে আমার এক্সাম কোশ্চেনের রিকোয়ারমেন্টটা থাকবে একদম স্পেসিফিক assertion such as valuation, and any test provided which do not test this assertion would not have score any marks. So যখন আপনার কাছে ভ্যালুয়েশনলি স্পেসিফিক চাওয়া হবে তখন আপনি প্রায় সবগুলো অডিট প্রসিডিউরকে সাবস্টেন্টিভ প্রসিডিউরটা আপনার ভ্যালুয়েশন রিলেটেড। এখন আপনি যদি সার্কুলেশন নিয়ে লিখেন অথবা অন্য কোনো অডিট অন্য কোনো অ্যাসেশন টেস্টিংটা নিয়ে আসেন আপনার অডিট প্রসিডিউরসে, তাহলে কিন্তু এটার জন্য আপনি কোনো মার্কস পাবেন না। সাবস্টেন্টিভ প্রসিডিউরে আমাদের স্টুডেন্টসরা যে মিস্টেকটা করে, ফ্রেশ কত হচ্ছে যে সাবস্টেন্টিভ প্রসিডিউরটাকে মেমোরাইজ করা ট্রাই করে, এবং যখনই এক্সাম কোশ্চেনে যত স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকুক না কেন, আলটিমেটলি সে কি করে, যেটা তার আন্ডারস্ট্যান্ড মেমোরাইজ করে আসছে সেটাকে সে রাইট ডাউন করার চেষ্টা করে। তো দ্যাটস এখানে কোনো মার্কস পায় না। আপনাকে যেটা করতে হবে স্পেসিফিক অ্যাসারশন, মানে কোন টেস্টিংটা করলে আপনার ভ্যালুয়েশন টেস্টিং হয়, কোন টেস্টিংটা করলে আপনার রাইটস এন্ড অব্লিগেশন টেস্টিং হয়, এটা নিয়ে কিন্তু আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সো যখনই কোনো স্পেসিফিক অ্যাসারশন চাবে তার উপর বেসিস করে আপনি সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউরটা ড্র করবেন, দ্যাট ইজ পরীক্ষা লিখবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, আরেকটা ইম্পর্টেন্ট ইস্যুস দেখেন, candidates are also advised to consider the type of balance and organization being tested to identify appropriate procedures. মানে আপনি যখন সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর লিখবেন তখন আসলে তার ব্যালেন্স এবং অর্গানাইজেশনের টাইপটা অনেক ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, a question recurring substantive procedure in relation to income for not for profit charity. আচ্ছা, মানে আপনাকে সাবস্টেন্টিভ প্রসিডিউরটা ড্র করতে বলছে ইনকাম ফর নট চ্যারিটি অর্গানাইজেশন। সে ফর এক্সাম্পল ইনকাম ফর চ্যারিটি অর্গানাইজেশন, and আপনি ওখানে যদি লিখেন যে টেস্টিং সেলস ইনভয়েস এন্ড গুড ডিসপ্যাচ নোটস would not be the valid audit procedure, হয় the charity main source incomes are donation and charity event. বুঝতে পারছেন যে আপনার যখন মানে স্পেসিফিক মানে কি, যখন আপনি অডিট প্রসিডিউরটা লিখবেন তখন আপনার অর্গানাইজেশনের টাইপটা কি, ব্যালেন্সটা কি, সেটা অনেক ইম্পর্টেন্ট। এখন আপনাকে ইনকামের অডিট প্রসিডিউর করতে বলছে ফর দ্য চ্যারিটি অর্গানাইজেশন, আপনি ইন জেনারেল লিখলেন যে সেলস ইনভয়েস এন্ড গুড ডিসপ্যাচ নোটটাকে আপনি টেস্টেড করবেন, রেদার আপনাকে চ্যারিটির মেইন সোর্সেস ইনকাম হচ্ছে ডোনেশন অথবা চ্যারিটি ইভেন্ট। সো আমাকে এই ইস্যুসগুলো কিন্তু সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর লেখার সময় বা ড্র করার সময় আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবং আরেকটা জিনিস, দুটো কমন জিনিস আছে, একটা হচ্ছে যে obtain written representation or either management representation and review board minutes. ঠিক আছে, সো আসলে যখন আমরা এই ধরনের সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউরস লিখি, দেখেন আমরা যখন সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর লিখি তখন লাস্টে এই ধরনের কিছু অডিট প্রসিডিউর থাকে যে বোর্ড মিনিটসটাকে রিভিউ করা অথবা ম্যানেজমেন্টের রিপ্রেজেন্টেশন নেওয়া। তো আপনি যখন ম্যানেজমেন্টের রিপ্রেজেন্টেশনটা নেবেন কি বলছো দেখেন, অলসো রেকমেন্ডিং obtain written representation from management or either review both minutes without explaining what for example to ensure complete and reasonableness of a provision will not generate any marks. এই কথাটার মানে হচ্ছে যখন আপনি ম্যানেজমেন্ট কনফার্মেশন নেবেন or either review both minutes, এই ধরনের ওয়ার্ড লিখবেন, আপনাকে কিন্তু প্রপারলি এক্সপ্লেইন করতে হবে যে আপনি বোর্ড মিনিটস নিয়ে কি কনফার্ম হতে চাচ্ছেন, আপনি কোন ইস্যুতে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন নিয়ে কনফার্ম হন। দিস ইজ অলসো অ্যান অডিট এভিডেন্স। সো আপনাকে ওই ইস্যুসগুলো, আমরা সবসময় বলি যে সাবস্টেন্টিভ প্রসিডিউরসের দুইটা পোর্শন থাকে,
আপনি ফিজিক্যালি ভেরিফাই করবেন কেন? টু ফিজিক্যাল ভেরিফিকেশন টু কনফার্ম দ্য এক্সিস্টেন্স, 2%। যে ফিজিক্যাল ভেরিফিকেশন টু কনফার্ম দ্য এক্সিস্টেন্স 2% থাকে। সো যখন আপনি এই ধরনের যে আমরা লাস্ট যখন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশনের কথা যদি বলি যে অবটেইন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন অর আইদার রিভিউ বোর্ড মিনিটস, সেখানে আপনাকে কনফার্ম করে বলতে হবে যে আমি বোর্ড মিনিটসটা কেন নিব, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারটা কেন নিব। আমরা অনেক সময় অ্যানালিটিক্যাল প্রসিডিউর লিখি যে সেলস কম্পেয়ার উইথ দ্য প্রায়র ইয়ার। তো যদি আপনি এতটুকু লিখেন, আমি সবসময় বলি যে কেন আপনি সেলসকে প্রায়র ইয়ারের সাথে কম্পেয়ার করবেন। এখন আপনি যদি লিখেন অ্যানালিটিক্যাল প্রসিডিউর যে সেলস কম্পেয়ার উইথ দ্য প্রায়র ইয়ার, এর জন্য কিন্তু আপনি মার্কস পাবেন। দ্যাট ইজ দ্য ভ্যালিড সাবস্টেন্সিভ অডিট প্রসিডিউর। যে সেলস কম্পেয়ার উইথ দ্য প্রায়র ইয়ার, এটা কিন্তু ভ্যালিড অডিট প্রসিডিউর, এটার জন্য কিন্তু আপনি হাফ মার্কস পাবেন। কেন আপনি কম্পেয়ার করবেন? টু ইনভেস্টিগেট সিগনিফিকেন্ট ফ্লাকচুয়েশন বা টু ইনভেস্টিগেট সিগনিফিকেন্ট ডিফারেন্সেস। যখন আপনার এই জিনিসটাকে আপনি লিখবেন যে আমি কম্পেয়ার করব টু ইনভেস্টিগেট সিগনিফিকেন্ট ফ্লাকচুয়েশন অর ডিফারেন্সেস, ইট মেক্স সেন্স, তখন আপনি অ্যাকচুয়ালি 1 মার্কস পাবেন। সো আমাদের স্টুডেন্ট যে অনেকে 48 49 পান, এই হাফ মার্কস 1 মার্কস কিন্তু খুবই ভাইটাল আপনার এক্সামে পাস করার জন্য, ঠিক আছে? সো মনে রাখবেন যে সাবস্টেন্টিভ প্রসিডিউরসে কিন্তু দুটো পোরশন থাকে, একটা আপনি কি করছেন, কেন করছেন, ঠিক আছে? ওকে ফাইন। আমার মনে হয় যে আমরা সাবস্টেন্টিভ প্রসিডিউরসে আমি যদি একটু সামারি নিয়ে বলি, একদম স্পেসিফিকলি অ্যাসারশন দেখতে হবে যে কোন অ্যাসারশন এক্সামিনারের রিকোয়ারমেন্টের অ্যাসারশনটা অ্যাকচুয়ালি কি। আপনাকে যে অ্যাসারশনটা চাবে সেই অ্যাসারশনের উপর বেস করে স্পেসিফিকলি সাবস্টেন্টিভ প্রসিডিউর লিখতে হবে। এবং আমি সবাইকে ডিসকারেজ করি যে সাবস্টেন্টিভ প্রসিডিউর আপনি কখনোই মেমোরাইজ করার ট্রাই করবেন না। আপনি বরং চেষ্টা করবেন যে কোন টেস্টিং এ আমার কোন অ্যাসারশনটা কনফার্ম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এন্ড লাস্ট যেটা আমাকে বলি যে রিভিউ এন্ড রিপোর্টিং, মানে ফাইনালি যখন আমরা অডিট রিপোর্ট করি, তো আসলে অডিট রিপোর্টের কোশ্চেনটাতে যেটা থাকে যে অ্যাকচুয়ালি আমাকে একটা সিনারিও বলা থাকে, সেই সিনারিওটা আসলে কিছু হয়তো মডিফিকেশন দরকার হয়। সে যদি মডিফিকেশন না করে, সে এররসটা কি ম্যাটেরিয়াল থাকে কিনা, সে ম্যাটেরিয়ালস, সে এররটা যদি ম্যাটেরিয়ালস অর আইদার ইম্যাটেরিয়ালস হয়, সেটা অ্যাকচুয়ালি অডিট রিপোর্টে ইম্প্যাক্টটা কি পড়ে, তার উপর বেসিস করে অ্যাকচুয়ালি আমার রিভিউ এন্ড রিপোর্টিং সেকশনটা থাকে, ঠিক আছে? তো এখানে বলা যায় ইন দ্য অডিট রিপোর্ট সেকশন candidate questions, candidates are often required to discuss an accounting issue, assess whether the errors is material. First ইস্যুটাকে ডিসকাস করা আর assess whether the errors is material, আপনি যে এররসটার কথা বলছেন এটা ম্যাটেরিয়ালস কিনা, the what type of modification is required, যে আপনি মডিফাইড রিপোর্ট দিবেন, ওকে ফাইন, is it qualified, adverse or disclaimer, and lastly to discuss on the auditor এবং অডিট রিপোর্টে এটার ইম্প্যাক্টটা কি পড়বে, that is the requirement। এই রিকোয়ারমেন্টগুলো থাকে, ঠিক আছে? তো নরমালি এটা যেটা হয় যে এই কোশ্চেনটাতে পার্টিসিপেন্টদের বা ক্যান্ডিডেট যেটাই বলি না কেন মিক্স থাকে, মানে কোশ্চেনের পারফরমেন্স ওয়াজ মিক্সড, যেটাই বলেছে যে পারফরমেন্স ইন অডিটর্স রিপোর্ট কোশ্চেন দ্য সেশন ওয়াজ মিক্সড। In common with previous session, few candidates provided a full discussion of the issue. Okay, in order to be awarded the 1 mark for discussing the issue, candidates should not just rewrite the issue from the question. আমি সবসময় কথা কন্ট্রোল, রিস্ক এন্ড রিভিউ এন্ড রিপোর্টিং সেম জিনিস, সেম কথাই বলছি যে আপনি কখনোই জাস্ট কোশ্চেন থেকে ইস্যুটাকে রিরাইট করবেন না। আমরা অনেক স্টুডেন্টই যেটা করে, যেটা কমন প্র্যাকটিস, যে জাস্ট ইস্যুটাকে কোশ্চেন থেকে রিরাইট করে, এটার জন্য কিন্তু আপনি কোনো মার্কস পাবেন না। শুড নট just rewrite the issue from the question for 1 marks. Okay, candidate needs to explain the effect of the item being incorrectly recorded. For example, if this result is asset liability profit, আপনাকে ইস্যুটার ইম্প্যাক্টটা বলতে হবে যে আসলে ইস্যুটার ইম্প্যাক্টটা কি। The session more candidate identified the issue from the scenario but failed to explain the effect. আপনি অনেক যেটাই বলেছে যে অনেক স্টুডেন্ট কিন্তু আপনার ইস্যুটাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছে, কিন্তু আমি সবসময় বলি কোন একটা ইস্যু যখন আপনি আইডেন্টিফাই করবেন, এটা কিন্তু আপনাকে পারফেক্টলি এক্সপ্লেইন করতে হবে। সো অন সাবজেক্টলি অনেক স্টুডেন্ট এক্সপ্লেইন করতে ফেলিওর হয়েছে, মানে ফেইল টু এক্সপ্লেইন, সো দ্যাটস ওয়াই সে কিন্তু ফার্স্ট হাফ মার্কটা পেয়েছে, সেকেন্ড হাফ মার্কটা পায়নি। এবং আরেকটা জিনিস আমাদের জানা দরকার, আমরা যে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করি যখন ইস্যুস থাকে, সেই ইস্যুসের ইম্প্যাক্টটা কেমন, ইজ ইট ম্যাটেরিয়াল অর নট, এই ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করার জন্য আমরা অনেকেই জানি না আসলে এটার জন্য আমাকে হাফ মার্কস থাকে। এই যে আমরা ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করি, এই ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করার জন্য কিন্তু আমাকে এক্সাম কোশ্চেনে হাফ মার্কস, দেয়ার ইজ অনলি হাফ মার্কস অ্যাভেলেবল ফর দিস, অনলি ফর ম্যাটেরিয়াল ক্যালকুলেশন। তাহলে অ্যাকচুয়ালি কি দেখেন, candidate should only include the type of modification required if the company doesn't adjust the issue if the financial, মানে that is কোম্পানি যদি যে মডিফিকেশনটা দরকার, যে অ্যাডজাস্টমেন্টটা দরকার, যে ধরনের এররস আছে সেটাকে যদি অ্যাডজাস্টমেন্ট না করে, তাহলে কি ধরনের মডিফিকেশন দরকার, যদি কোম্পানি অ্যাডজাস্টমেন্ট না করে, যদি কোম্পানি অ্যাডজাস্ট না করে তাহলে কি ধরনের মডিফিকেশন দরকার, এটাই শুধু আপনি ডিসকাস করবেন। যারা আসলে উইকার ক্যান্ডিডেটস কন্টিনিউ টু ডিসকাস হোয়াট দ্য রিপোর্ট উইল লুক লাইক ইফ দ্য এররস ইজ অ্যাডজাস্টেড
or if it is not. মানে যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে কি হবে, নট যে আপনি অ্যাডজাস্টমেন্ট না করেন তাহলে কি হবে, এটা কিন্তু কি বলছে, এটা আসলে ডিসকারেজ করা হচ্ছে। রেদার আপনি ইফিশিয়েন্টলি কিভাবে টাইম ইউটিলাইজ করবেন, যে আসলে কি ধরনের মডিফিকেশন আপনার দরকার if the company doesn't adjust the issue in the financial statement, মানে কোম্পানি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাডজাস্টমেন্ট না করে তাহলে কি ধরনের মডিফিকেশন দরকার, বাট আপনি যদি অ্যাডজাস্টমেন্ট করে তাহলে কি হবে, যদি অ্যাডজাস্টমেন্ট না করে তাহলে কি হবে, এই যে ইস্যুটা, যে এটাতে কিন্তু টাইম ওয়েস্ট হবে, এবং আপনি কিন্তু এই যে this is not an efficient use of time and only responses with which question the question will not will generate marks, মানে আপনি জাস্ট রেসপন্সেসটা দিবেন, যদি সে অ্যাডজাস্টমেন্ট না করে, ইট ইজ ম্যাটেরিয়াল অর ইম্যাটেরিয়াল, যদি অ্যাডজাস্টমেন্ট না করে তাহলে কি ধরনের মডিফিকেশন রিকোয়ার্ড, it is fair enough to get a marks, মানে আপনি ডিসকাশন করে, মানে লম্বা ডিসকাশন করে আসলে টাইম ওয়েস্ট করবেন, এটার জন্য কিন্তু আপনি সাবসিকুয়েন্টলি কোনো মার্কস পাবেন না, ঠিক আছে। এবং আরেকটা মজার ইস্যু হচ্ছে কি অডিট ম্যাটার্স, যেটা বলেছিল প্রিভিয়াস ইয়ার এসেছিল, যে কি অডিট ম্যাটার্সে অনেক ব্রিফ লেখা হয়েছে, এই ব্রিফ মানেই হচ্ছে এরকম যে ডিসঅ্যাপয়েন্টিং, আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম, যে কোন ইস্যুটা অ্যাকচুয়ালি কি অডিট ম্যাটার্স, এবং বলেছে যে আনসার ওয়াজ ভেরি ব্রিফ অ্যান্ড ক্লিয়ারলি ডেমনস্ট্রেটিং দ্যাট candidate do not have the technical knowledge in the area, that is key audit matters কোশ্চেনটা এসেছিল, এবং স্টুডেন্টরা অনেক ব্রিফলি লিখেছে, যেটা আসলে ক্লিয়ারলি ডেমনস্ট্রেট করতেছে that is ক্যান্ডিডেটদের আসলে টেকনিক্যাল নলেজ, আপনাকে স্পেসিফিকলি বলতে হবে যে কোন ইস্যুগুলা KAM, that is key audit matters। সো যখন আমরা অডিট রিভিউ এবং রিপোর্টিং সেকশনটাতে যাব, ফার্স্টে আমরা ইস্যুটাকে ডিসকাস করব, তার জন্য হাফ মার্কস, প্রপারলি এক্সপ্লেইন করা ইমপ্লিকেশনটা বলার জন্য হচ্ছে হাফ মার্কস, আর আমি ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করব তার জন্য হচ্ছে হাফ মার্কস, এবং কি মডিফিকেশন দরকার সেটা একদম ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে। এবং দ্যাট ইজ দ্য 70 মার্কস, দ্যাট ইজ আমি risk control, that is a substantive or either audit evidence, এবং subsequently review and reporting। আমি ফাইনালি সেকশন এ তে যাব, সেকশন বি নিয়ে আমি অলরেডি 70 মার্কস, সেকশন এ বি যে লাস্টে এখানে একটা কি ইস্যু আছে, candidate need to ensure that their answer relate to the scenario। First হচ্ছে যে আপনি যে আনসারটা করবেন is relates to the scenario in question requiring description of substantive procedure, these are often too generic, that is the more important, that is আমরা যখন substantive audit procedure গুলোকে লিখি, that is the more generic not specific, আমাকে স্পেসিফিক হতে হবে। candidate need to ensure that substantive procedure and test of control in particularly are clearly described to exactly how the procedure should be performed। First thing, যে যখন আমাদের কাছে রিকোয়ারমেন্ট চাওয়া হয় টেস্ট অফ কন্ট্রোল, তখন আমরা বলি সাবস্ট্যান্টিভ প্রসিডিউর, আর যখন আমাদের কাছে বলা হয় সাবস্ট্যান্টিভ প্রসিডিউর তখন আমরা লিখি টেস্ট অফ কন্ট্রোল। সো আমাকে সাবস্ট্যান্টিভ প্রসিডিউর এবং টেস্ট অফ কন্ট্রোলের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এবং টেস্ট অফ কন্ট্রোল লেখার সময় আমি কোন ওয়ার্ডটা ইউজ করব, এক্সামিনার বলেছে রিপিটেডলি আমরা একটা ওয়ার্ড ইউজ করি চেক, সেটাকে অ্যাভয়েড করতে হবে, এবং আমাকে ক্লিয়ারলি ডিসক্রাইব করতে হবে হাউ দ্য প্রসিডিউর শুড বি পারফর্ম। আমি যখন সাবস্ট্যান্টিভ প্রসিডিউর বলবো অথবা টেস্ট অফ কন্ট্রোল বলবো, এটাকে আমাকে ক্লিয়ারলি ডিসক্রাইব করতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে এটাকে, হাউ দ্য প্রসিডিউর শুড বি পারফর্ম, এন্ড অ্যাডিকুয়েট নাম্বার অফ মাস্ট গিভেন। আপনি যদি 5টা অডিট প্রসিডিউর চাই ওয়েল এক্সপ্লেইন করেন, তাহলে 5টা লিখলে 5 সাবস্ট্যান্টিভ প্রসিডিউর জন্য 5 মার্কস, ঠিক আছে। সো আমার মনে হয় যে রিস্ক কন্ট্রোল, সাবস্ট্যান্টিভ এন্ড রিভিউ রিপোর্টিং এ আমাদের যে টেকনিক্যাল এরিয়াগুলো ছিল হোপফুলি আমরা কিছুটা কভার করতে পারছি। আর এবার আমরা যাব সেকশন 8 তে, এটা আমরা সেকশন বি নিয়ে আলোচনা করছি, সেকশন 8 তে যাব। তো সেকশন 8 তে আসলে আমরা যেটা ফার্স্টে আলোচনা করেছি যে সেকশন 8 তে অ্যাকচুয়ালি আমাদের 5টা এমসিকিউ কোশ্চেন থাকবে, সরি 3টা কেস থাকবে, প্রত্যেকটা কেসে 5টা এমসিকিউ কোশ্চেন থাকবে, ইজ রিলেভেন্ট টু ইউর কেস। সো তার জন্য হচ্ছে আমাদের 15 কোশ্চেনের জন্য 2 মার্কস করে 30 মার্কস। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইস্যু হচ্ছে কি আপনার অনেক সময় আমরা রাইট অথবা কারেক্ট আনসার মোর দ্যান 1 থাকে। সো অনেক সময় দেখা যায় যে আমার একটা হয়তো আমি কারেক্ট করতে পারছি, সেকেন্ডটা কারেক্ট করতে গিয়ে আমি হয়তো ভুল করে ফেলছি, দ্যাট ইজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জিং ইস্যুস। আর প্রথম যে কোশ্চেনটা থাকে সে ফ্রেশ কোশ্চেনটাই থাকে অ্যাকচুয়ালি আমার ফ্রেশ কোশ্চেনটা যেটা আসে আমার কোড অফ ইথিক্স, তারপর হচ্ছে আপনার প্রফেশনাল কোড অফ ইথিক্স থাকে, ইউকে কর্পোরেট গভর্নেন্স থাকে, গভর্নেন্স কোড ইথিক্স মিলে ফ্রেশ কোশ্চেনটা থাকে। এন্ড সেকেন্ড থার্ড কোশ্চেন সিলেবাসের এনি এরিয়া থেকে আসতে পারে, মানে এটাকে আপনি স্পেসিফিক বলতে পারবেন না। ইন জেনারেলি যেটা হয় ফ্রেশ কোশ্চেনটা কোড অফ ইথিক্স বা কর্পোরেট গভর্নেন্স নিয়ে থাকে, বাট সাবসিকুয়েন্টলি যে কোশ্চেনগুলো থাকে সেকেন্ড এন্ড থার্ড কোশ্চেন এটা আসলে সিলেবাসের এনি এরিয়া, আপনি সাবস্ট্যান্টিভ, টেস্ট অফ কন্ট্রোল, রিস্ক, এভরিথিং, দ্য মিক্স অফ কোশ্চেন, মানে সবগুলো মিলিয়ে আপনার আসলে সেকেন্ড এন্ড থার্ড কোশ্চেনটা থাকে। এবং এই কোশ্চেনগুলোকে যদি আপনি পারফেক্টলি আনসার করতে চান, সে ফর এক্সাম্পল এখানে একটা কোশ্চেন রিকোয়ারমেন্ট, আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং যে সাবস্ট্যান্টিভ অডিট এভিডেন্স ইন রেসপেক্ট টু দ্য কমপ্লিটনেস, এর মানে কি আপনি যদি
প্রপারলি না জানেন যে কোন টেস্টিং দিয়ে আপনার কমপ্লিটনেস অ্যাসারশনটা টেস্টিং হয়, তাহলে কিন্তু আপনি এই এমসিকিউ বা এমটিকিউতে কিন্তু আপনি রং আনসার দিবেন। এর মানে হচ্ছে কি আপনার আন্ডারস্ট্যান্ডিংটা এতটাই দরকার, মানে অ্যাসারশন ওয়াইজ অডিট প্রসিডিউর আন্ডারস্ট্যান্ডিংটা এতটাই দরকার, এটা শুধুমাত্র যে আপনি সেকশন বি তে গিয়ে স্ট্রাগল করবেন ব্যাপারটা কিন্তু এরকম না, এটা কিন্তু আপনার ইম্প্যাক্ট করবে সেকশন এ তেও। কারণ সেকশন এ তে যখন আপনি এমটিকিউ গুলো করতে আসবেন, কেস বেস এমটিকিউ গুলো করতে আসবেন, তখনও কিন্তু আপনার স্পেসিফিক অ্যাসারশনের রিকোয়ারমেন্ট আছে, যে স্পেসিফিক অ্যাসারশনটা বলে, ঠিক আছে? যে কমপ্লিটনেস টেস্ট করতে গেলে তুমি কি টেস্ট করবা, ভ্যালিডেশন টেস্ট করতে গেলে তুমি কি টেস্ট করবা, রাইটস এন্ড অবলিগেশন টেস্ট করতে গেলে তুমি কি টেস্ট করবা। সো ওই রিকোয়ারমেন্টটাও কিন্তু মানে দরকার, অ্যাকচুয়ালি ওই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। সো এটা কিন্তু আপনি সেকশন বি তে স্ট্রাগল করবেন, ঠিক আছে? এবং আপনাকে বুঝতে হবে যে কোন টেস্টিং দিয়ে কোন অ্যাসারশনটা মানে কনফার্ম করা হয়, ঠিক আছে? এখানে দুইটা কোশ্চেন বলা আছে, দেখেন এখানে বলা আছে যে ফলোইং অডিট প্রসিডিউর শুড বি পারফর্ম টু কনফার্ম দ্য লোন লায়াবিলিটি ব্যালেন্স এট দ্য ইয়ার এন্ড। যে কোন প্রসিডিউর থেকে আপনি কনফার্ম হতে পারবেন যে লোন লায়াবিলিটি ব্যালেন্স এট দ্য ইয়ার এন্ড। এটা জাস্ট স্যাম্পল কোশ্চেন বলা হয়েছে, ঠিক আছে? এখানে দেখেন আপনাকে একটা মজার বিষয় একটা জিনিস বলি, যে কনফিউজিং টেস্ট অফ কন্ট্রোল এন্ড সাবস্টেন্টিভ প্রসিডিউর ইজ এ কমন এরর. Candidate must ensure they understand the difference between the two types of test and can provide example both specific in the syllabus. এমন বুঝতে মানে কনফিউজিং, আপনার এই কনফিউশনটা কিন্তু আপনার সেকশন এতেও আসবে। যখন আপনি মানে টেস্ট আনসার করতে যাবেন যে কমপ্লিটনেস, তখন আপনি কনফিউজ হয়ে যাবেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি টেস্ট অফ কন্ট্রোল এন্ড হোয়াট ইজ উইল বি দ্য সাবস্টেন্টিভ প্রসিডিউরস, ঠিক আছে? সো এই জায়গাটাতেও মানে আমাদের কনফিউশনটা ক্লিয়ার করতে হবে। আমি যে সিম্পলি বলি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, যদি বারবার একই কথা বলছি, যে it is also highlight the importance of being able to distinguish between substantive procedures and test of control. That is actually what is the difference between the test of control and substantive procedures. The test of control is an audit procedure designed to evaluate the operating effectiveness of control. That is আপনি যে কন্ট্রোলটাকে ইমপ্লিমেন্ট করছেন সেটার অপারেটিং ইফেক্টিভনেস টেস্ট করার মানে হচ্ছে কিন্তু টেস্ট অফ কন্ট্রোল। আমি যে কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করেছি সেই কন্ট্রোলটার অপারেটিং ইফেক্টিভনেস টেস্টিং করাটাই কিন্তু টেস্ট অফ কন্ট্রোল। Whereas substantive procedure is designed to detect material misstatement at the assertion level. এর মানে যে substantive procedures-টাকে আমরা ডিজাইন করি যে assertion লেভেলে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টটাকে ডিটেক্ট করার জন্য। রেদার আমার টেস্ট অফ কন্ট্রোলটা হচ্ছে আমি যে কন্ট্রোলটাকে ইমপ্লিমেন্ট করেছি সেটার অপারেটিং ইফেক্টিভনেসটাকে টেস্টিং করা। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টেস্ট অফ কন্ট্রোল এন্ড সাবস্টেন্টিভ প্রসিডিউর। সো এই প্রবলেমগুলো কিন্তু সেকশন বি তে যেমন আমরা ফেস করি, সেকশন এ তেই যখন আমার এই ধরনের কোশ্চেন রিকোয়ারমেন্ট থাকে, সেকশন এ তে কিন্তু আমরা সিমিলার টাইপ অফ ডিফিকাল্টিস ফেস করি। বাট এটা সিলেবাসের সেকশন এ তে সিলেবাসের যে কোনো এরিয়া থেকে আপনার কোশ্চেন আসতে পারে, বাট ফার্স্ট যে কোশ্চেনটা সেটা নরমালি কমন থাকে, কোড অফ এথিক্স থেকে থাকে, কর্পোরেট গভর্নেন্স থেকে থাকে। বাট সেকেন্ড এন্ড থার্ড দিস দ্য কম্বিনেশন অফ রিস্ক কন্ট্রোল রিপোর্টিং, ইচ এন্ড এভরি সবকিছুর মিক্স থাকে। সো এখানে সবচেয়ে বড় ডিফিকাল্ট এরিয়াটা হচ্ছে গিয়ে মোর দেন ওয়ান রিকোয়ারমেন্ট থাকে। সো যখন আমার মোর দেন ওয়ান রিকোয়ারমেন্ট থাকে সাউন্ডস কনফিউজিং, যে হয়তো বা একটাকে আমি রাইট করতে পারলাম, সেকেন্ড কোশ্চেনটাকে হয়তো আমি রাইট করতে পারি না, এ ধরনের কিন্তু ডিফিকাল্টিস থাকে। সো এই সিনারিও বেস কোশ্চেনে যেটা থাকতে হবে ঠিক সেম আন্ডারস্ট্যান্ডিং, মানে সেম আন্ডারস্ট্যান্ডিং যে সেকশন বি তে যে স্ট্রাগলগুলো করেন সেকশন এ তে স্ট্রাগলগুলো করবেন। সো আপনার ওই আন্ডারস্ট্যান্ড সাবস্টেন্টিভ প্রসিডিউরস, টেস্ট অফ কন্ট্রোল, দেন রিপোর্টিং, এই জায়গাগুলোতে আপনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। সো দেখা এটা কিন্তু আপনার সেকশন এ তে গিয়ে ইমপ্যাক্ট করবে, ঠিক আছে? তো এই সেকশন এতে নরমালি আমাদের 30 মার্কস থাকে, আর সেকশন বি তে নরমালি আমাদের 70 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। আমি সবসময় বলি যে ওয়ান অফ দ্য ট্রিকি পেপার, এবং ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিং এবং ল্যাঙ্গুয়েজ। মানে অ্যাকাউন্টেন্টের রোল আর অডিটরসের রোল কিন্তু টোটালি ডিফারেন্ট। অ্যাকাউন্টেন্ট ইজ অ্যান প্রিপারেশনের কাজ করে, অডিটর রিভিউর কাজ করে, টোটালি ডিফারেন্ট। সে প্রিপেয়ার করে, আপনি রিভিউ করবেন। সো ওই মাইন্ডসেটটা এক্সাম দেওয়ার সময় আপনাকে ওই মাইন্ডসেটটা ঠিক করতে হবে, প্রফেশনাল স্প্যাকটিসিজমটা থাকতে হবে যে কেন করব, কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে, এবং ল্যাঙ্গুয়েজে যেটা বললাম যে ওয়ার্ড কখন আমি কোন ওয়ার্ডটা ইউজ করব, চেক ওয়ার্ডটা কখন, অবজার্ভ কখন ইউজ করব, ইন্সপেকশন কোন ওয়ার্ডটা কখন আসলে রাইট ওয়ার্ড, ঠিক আছে? বা সিলেক্টেড স্যাম্পল কি, রাইটিং স্টাইলটা কেমন হওয়া উচিত, সাবস্টেন্টিভ প্রসিডিউর যেটা বললাম যে দুইটা সেকশন থাকে। সো আমি আসলে এই রাইটিংটা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই রাইটিং বারবার লিখেন। এবং ইন জেনারেলি এক্সামে কোশ্চেন যেটা হয় 85, 90 অথবা 80 আনসার করার পরে টাইম ম্যানেজমেন্টটা, স্পেশালি যখন আপনি কেস বেস এমসিকিউ গুলো করবেন, প্রচুর আপনার টাইম কিল করবে। সো যদি আপনার কোনো কনফিউশন থাকে, আপনি ওই কোশ্চেনটা আনসার করে ফ্ল্যাগ ফর রিভিউ দিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাবেন। একটা কোশ্চেন নিয়ে আপনি প্রচুর টাইম কিল করবেন না, কারণ দেখা যাচ্ছে যে সেকেন্ড অথবা থার্ড কোশ্চেনে গিয়ে বা কেস আপনার সেকশন বি তে গিয়ে কিন্তু আপনি অনেক ভালো করতে পারতেছেন, যেটা হয়তো বা সেকশন এ তে আপনি অনেক বেশি টাইম ওয়েস্ট করে ফেলছেন, ঠিক আছে? সো টাইম ওয়েস্ট করা যাবে না, যেটা যদি আপনার কনফিউশন থাকে সেটাকে ফ্ল্যাগ ফর রিভিউ দিয়ে আপনি নেক্সট কোশ্চেনে চলে যেতে হবে, ঠিক আছে?
হোপফুলি আমাদের এই সেশনটা ইফেক্টিভ, এবং আমার মনে হয় যে আমরা যে স্ট্রাগল গুলা ফিল করি বা স্ট্রাগল গুলা ফেস করি আমাদের স্টুডেন্টরা, হোপফুলি রিস্ক কন্ট্রোল বা টেস্ট অফ কন্ট্রোল বা আন্ডারস্ট্যান্ডিং যে প্রবলেম গুলো থাকে, আমি দেখি অনেক স্টুডেন্টই খুব স্ট্রাগল করে, অনেকবারই এক্সাম দিতে হয়, বা অনেকে বলে যে আসলে তার রিকোয়ারমেন্টটা কি সেটাই সে বুঝতেছে না, বা তার কি ধরনের ইমপ্রুভমেন্ট দরকার সেটা সে আসলে আইডেন্টিফাই করতে পারছে না। তো আমার মনে হয় যে এই সেশনটা হোপফুলি স্টুডেন্টের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর পেশেন্স হিয়ারিং, থ্যাংক ইউ ভেরি মাচ।